বাংলাদেশের রাজনীতিতে সুবিধা আদায়ের জন্য তেলবাজি করা একটি অত্যন্ত পুরনো কৌশল। তবে আমরা অনেকেই আশা করেছিলাম যে 2024-এর গণ অভ্যুত্থানের ফলে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেখানে হয়তো রাজনীতির সংস্কৃতি অনেকটাই বদলে যাবে এবং বিশেষ করে এই তেলবাজির সংস্কৃতি অনেকটাই কমে আসবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই নতুন বাংলাদেশেও গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও নানা ব্যক্তি এবং গোষ্ঠী তাদের নিজ নিজ সুবিধা আদায়ের জন্য তেলবাজির সংস্কৃতি চালু রেখেছে। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। গত 25শে ডিসেম্বর 2025 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং 30শে ডিসেম্বর 2025 তারিখে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে বিদায় নেয়া, এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সমীকরণ তৈরি হয়েছে। এসব দৃশ্য অনেকগুলি আমাদের চেনা, আবার কিছু দৃশ্য আমাদের অচেনা মনে হচ্ছে। আজকে মূলত কথা বলবো খালেদা জিয়ার প্রস্থান পরবর্তী সময়ে সুবিধাবাদী কিছু ব্যক্তি এবং গোষ্ঠী তারা কিভাবে বিএনপি তথা জনাব তারেক রহমানকে তেলবাজির মাধ্যমে তাদের সুবিধা আদায়ের চেষ্টা করে যাচ্ছে। আমরা শুরু করব বেগম খালেদা জিয়ার জানাজা নিয়ে। আমরা জানি বাংলাদেশের ইতিহাসে কিংবা অনেকেই বলে থাকেন যে পৃথিবীর ইতিহাসে বেগম খালেদা জিয়ার জানাজায় সর্বোচ্চ সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিলেন তাকে চিরবিদায় দেওয়ার জন্য, এবং নিঃসন্দেহে এসব মানুষের অধিকাংশই ছিলেন বিএনপির সমর্থক এবং এর বাইরেও যারা খালেদা জিয়াকে ব্যক্তিগতভাবে ভালোবাসতেন সেসব মানুষেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন নামাজে জানাজায় অংশগ্রহণ করার জন্য। কিন্তু এর মধ্যেও আমরা লক্ষ্য করেছি বেশ কিছু মানুষ ছিলেন যারা বিএনপির প্রতি যাদের ঘৃণা রয়েছে, বিএনপির প্রতি যারা সারা বছর ধরে নানা রকম কুৎসা রটনা করেছেন, তারেক জিয়ার প্রতি বেগম খালেদা জিয়াকে নিয়ে যারা কুৎসা রটনা করেছেন, সেই সব ব্যক্তিরাও এই লক্ষ মানুষের ভিড়ের মাঝে এসে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করেছেন তারা এখন বিএনপির সমর্থক। আমি ব্যক্তিগতভাবে এমন অনেকজনকেই চিনি যারা এখানে এসেছেন, যারা এখানে এসে আবার সেলফি তুলে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বেগম খালেদা জিয়ার প্রতি সমবেদনা জানিয়ে, তারেক রহমানের প্রতি সমবেদনা জানিয়ে। এমনকি এর মধ্যে আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পর্কিত ছিল, আওয়ামী সরকারের ফ্যাসিস্ট সরকারের আমলে 15 বছর ধরে নানা সুবিধা নিয়েছেন, সেই সব ব্যক্তিদেরও দেখা গেছে জানা যায়। আমি বিশ্বাস করতে চাই না তারা আন্তরিকভাবে এই জানাজায় এসেছেন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, বরং তারা এসেছেন, তারা প্রমাণ করতে চেয়েছেন যে তারা আওয়ামী লীগের না, তারা এখন বিএনপির সমর্থক। সুতরাং এখান থেকেই তেলবাজির সূত্রপাত শুরু হয়েছে বেগম খালেদা জিয়ার প্রস্থানের পরে। আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি যে এই প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা 2008 থেকে এই আওয়ামী সরকারের পুরোটা সময় জুড়ে, এই 17 বছর সময় জুড়ে বিভিন্ন সময়ে তারেক রহমানকে দোষী সাব্যস্ত করার জন্য, অপরাধী সাব্যস্ত করবার জন্য এবং জিয়া পরিবারকে কলঙ্ক দেবার জন্য নানাভাবে নানা সময়ে তারা প্রতিবেদন তৈরি করেছেন, রিপোর্ট করেছেন, জঘন্য ভাষায় আক্রমণ করেছেন। সেই প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদকদ্বয় তারাও তারেক রহমান সাহেবকে নানাভাবে তেল দিয়ে যাচ্ছেন। এমনকি বিএনপি আয়োজিত একটি মিডিয়া সমাবেশেও তারা সশরীরে অংশগ্রহণ করে তারা এমন ভাষায় কথা বলেছেন যেন সারা জীবন তারা বিএনপির বন্ধু ছিলেন। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন তারেক রহমান সাহেব আরও কিছুদিন আগে আসলে বাংলাদেশে হয়তো অনেক সমস্যার সমাধান হয়ে যেত, সংবাদ মাধ্যমের পরিস্থিতি আরও অনেক ভালো থাকতো, বিশেষ করে
তাদের দুটি ভবনে যখন তৌহিদি জনতা আগুন লাগিয়ে দেয় সেইটাকে রেফারেন্স দিয়ে তিনি বলেছেন তারেক রহমান যদি দেশের প্রধানমন্ত্রী হয় অথবা বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সংবাদ মাধ্যম অনেক বেশি স্বাধীনতা উপভোগ করতে পারবে। তিনি এও বলেছেন যে মূলত বিএনপির আমলেই বিএনপি যতদিন সরকার পরিচালনা করেছে সেই সময়টাই সংবাদ মাধ্যম সবচেয়ে বেশি স্বাধীন ছিল। এটাকে তেলবাজির কোন মাত্রা বলবেন আপনারা? অথচ এই ব্যক্তিরাই বিএনপি বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছিল সেগুলিকে দিনের পর দিন রিপোর্ট প্রকাশ করে জনগণের মনে তিক্ততা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে। এটি গেল আরেক ধরনের তেলবাজি। তারেক রহমানকে অনেকটাই আগামী দিনে প্রধানমন্ত্রী ধরে নিয়ে বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় ইদানিং তার সাথে যোগাযোগ করছেন, তার সাথে বৈঠক করছেন। ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য যাতে তারা নির্বিঘ্নে করতে পারেন সেই ব্যাপারে তাদের কাছে তারেক রহমান সাহেবের কাছে প্রতিশ্রুতি যাচ্ছেন। এবং তারা এই মানুষগুলি একসময় শেখ হাসিনার সাথে জড়িয়েছিলেন। শেখ হাসিনার পালানোর শেষ আগের দিন পর্যন্ত তারা সমস্বরে বলেছেন তারা জীবনে এবং মরণে শেখ হাসিনার সাথে থাকবেন। তারা জুলাই যোদ্ধাদেরকে সন্ত্রাসী বলেছেন। সেই ব্যবসায়ীরই এখন তারেক রহমানের বাসায় গিয়ে হাজির হচ্ছেন এবং তাকে তেল মারার চেষ্টা করছেন। আমার এই তেলবাজি শব্দটি শুনতে খারাপ শোনালেও এটি বাস্তবতা এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি অতি পরিচিত শব্দ বলেই আমি শব্দটি ব্যবহার করছি, যদিও শুনতে খারাপ লাগে। এরপরে আমরা দেখলাম যে জামাতে ইসলামীর আমির তার দলবল নিয়ে হাজির হলেন তারেক রহমানের বাসায়। তারেক রহমানের সাথে তাকে সহানুভূতি জানানোর জন্য, তার মার মৃত্যুর শোক যাতে তিনি ভুলে থাকতে পারেন, সমবেদনা জানানোর জন্য। সেখানেও আমরা দেখলাম যে এই সমবেদনার নামে তারা সেখানে তারেক রহমানের কাছে দাবি করছেন ভবিষ্যতে তারা বাংলাদেশে একসাথে যাতে রাজনীতি করতে পারেন, একই সাথে তারা যেন ক্ষমতার অংশ হতে পারেন। অতএব এখানেও কোনো মিনিমাম কোনো সমবেদনার জায়গা বাদ দিয়ে তারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতার অংশ হওয়ার জন্য এই তেলবাজিগুলি করছেন। আমরা দেখছি দেশের ভেতরে যেমন এই তেলবাজি চলছে, তেমনি তেলবাজি চলছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও। খালেদা জিয়ার জানাজার দিনে ভারতের অত্যন্ত ক্ষমতাসম্পন্ন পররাষ্ট্রমন্ত্রী জনাব এস জয়শঙ্কর তিনি মোদি সাহেবের বিশেষ বার্তা নিয়ে এই জানাজায় হাজির হয়েছেন এবং তারেক রহমানের কাছে মোদির বিশেষ বার্তা পৌঁছে দিয়েছেন। মোদি ব্যক্তিগতভাবেও টুইট করেছেন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে। সুতরাং তারাও চাচ্ছেন যেন আওয়ামী লীগের অনুপস্থিতিতে, যেহেতু আওয়ামী লীগ আর বাংলাদেশে কোনোদিনই দাঁড়াতে পারবে না মেরুদণ্ড সোজা করে, আওয়ামী লীগের কাছ থেকে তারা সুযোগ সুবিধা নিতে পারবে না, সুতরাং তারেক রহমান তথা বিএনপিকে যাতে তাদের হাতে রাখা যায় সেই তেলবাজি আন্তর্জাতিকভাবে শুরু হয়েছে। এইসব তেলবাজির ব্যাপারে বিএনপি এবং তারেক রহমান সাহেব যদি সচেতন না থাকেন এবং সমাধান না থেকে যদি ভবিষ্যতে এর সমাধান যদি তারা না করতে পারেন, এই তেলবাজিকে যদি আশ্রয় দেন, তাহলে তাদেরকে ভবিষ্যতে হয়তো এর কঠিন মূল্য দিতে হতে পারে। আর সেই জন্যই আমি আজকে এই বিষয়ে আলোচনা করছি। তারেক রহমান সাহেব যদি ভুলে যান বা বিএনপি যদি ভুলে যায় যে গত 17 বছর কোন কোন ব্যক্তি এবং প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করেছে, তাদেরকে নিচু মানের রাজনীতিবিদ হিসাবে বা রাজনৈতিক দল হিসাবে, সন্ত্রাসী দল হিসাবে জামাতের সাথে ট্যাগ করে তাদেরকে বিএনপি জামাত ট্যাগ দিয়ে নানা ধরনের অত্যাচার এবং নির্যাতন করেছে, সেই সব মানুষগুলিকে চিহ্নিত করা এবং মনে রাখা বিএনপি এবং তারেক রহমানের সাহেবের জন্য অতি জরুরি বলে আমি মনে করছি। আমি বলছি না যে তাদের প্রতি প্রতিহিংসাবশত তাদেরকে শাস্তি আনতে হবে, ঠিক তা না। তবে প্রতিটি পদক্ষেপ তারেক রহমান সাহেবকে অতি সাবধানে নিতে হবে। তেলবাজদের হাত থেকে দেশকে রক্ষা করা এবং
দেশে একটি প্রকৃত স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিবেশ রচনা করা, মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, মানুষের জীবনের যেন মর্যাদা নিশ্চিত হয় এবং সত্যিকার অর্থে মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশে বেড়ে উঠতে পারে, নিরাপদে বেঁচে থাকতে পারে, সেটিই হবে আগামী দিনে বিএনপি এবং তারেক রহমান সাহেবের জন্য বড় চ্যালেঞ্জ। সুতরাং এখনই সময় এইসব তেলবাজদের চিহ্নিত করা এবং তাদেরকে আশ্রয় প্রশ্রয় না দেয়া। বিশেষ করে ভারতীয় আগ্রাসনকে সমুচিত জবাব দিয়ে একটি সম্মানজনক সম্পর্ক স্থাপন করবেন তারেক রহমান সাহেব, এটি আমাদের প্রত্যাশা। এবং ভারতের কাছ থেকে আমাদের ন্যায্য পাওনা বুঝে নেবেন, ভারতের গোলামির ইতি টানবেন। সম্মানিত দর্শক, যদি এ বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। আজকের আলোচনা শোনার জন্য সবাইকে অত্যন্ত ধন্যবাদ।